যে দিনটাতে আমরা দাঁড়িয়ে আছি সেই দিনটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট দিন। কেন বলছি? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সময়, কিছু দিন আসে যে দিনগুলোর ইম্পর্ট্যান্স খুব বেশি। অনেক সময় আমরা ডেডিকেটেড হই যে এরপর থেকে এই কাজটা করবই, মন দিয়ে করব। তারপর হয়তো আবার সেই কাজটা ভুলে যাই তো, এরকম হয়তো নাকি? তো পড়াশুনো এমন একটা জিনিস সরকারি চাকরি পাওয়ার জন্য, যা কিন্তু নিরন্তর প্রক্রিয়া, কোনো সময় থামলে চলবে না। যতক্ষণ না তুমি চাকরি পাচ্ছ, ততক্ষণ বেশি মার্কস পাচ্ছ কি কম মার্কস পাচ্ছ তার কোনো ভ্যালু কিন্তু সেই হিসেবে রাখে না। চাকরি পেলেই বলবে তুই চাকরি পেয়েছিস, আর যে চাকরি পায়নি তার নামে যত ট্যাগ আছে সব দিয়ে দেবে, যে খারাপ, এ কিছুই জানতো না, বেকার ছেলে, বেকার মেয়ে, এরকম বলে না? তো আমরা নিজেদেরকে প্রমাণ করতে যদি চাই, তাহলে প্রমাণ করার ক্ষমতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এটা ইনবর্ন হয় না। সবাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে তোমার সিআর দাস, চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস সবাই হয় না। আমাদের বিদ্যাসাগর, এদের মতো কি আমরা হতে পেরেছি? তাই আমাদের চাকরি পাওয়ার জন্য প্রতিটা মুহূর্ত লড়াই করতে হবে, এবং লড়াইটা একটা সিস্টেমে করতে হবে। তার কারণ হিসেবে তুমি যদি বলতে চাও এটা আপনি কেন বলছেন, তুমি একটা জিনিস খেয়াল করো। বিরাট কোহলির নাম তো আমরা সবাই জানি, তার থেকে দামি প্লেয়ার বর্তমান যুগে মনে হয় প্রশ্নচিহ্নের মুখোমুখি আছে কিনা। কিন্তু বিরাট কোহলিও তো কোনো কোচের আন্ডারে খেলে, ইয়েস আর নো? আছে, বিরাট কোহলির কোচ আছে তো, না? তাহলে বিরাট কোহলি তো বলতে পারতো যে আরে কোচ তোমার কি ভূমিকা, আমি তো ওয়ার্ল্ডে যে 1 নাম্বার আছি এখন। বিরাট কি বলে তখন? তাহলে সত্যি কোচের মনে হয় কোথাও ভূমিকা আছে। আজকে এই যে অনলাইন সিস্টেমে ফ্রি জিনিস প্রচণ্ড ভালো আছে, সেটা থেকে মানুষ বিক্ষিপ্ত হয়ে যায় অনেক সময়, মানুষ কোথায় হারিয়ে ফেলে নিজেকে। তাই একটা লাইন, একটা ওয়ে তোমার দরকার, যে কোনো একটা আদর্শ তোমার দরকার। তো সেই পথ ধরেই তোমাকে কিন্তু সাকসেস নিয়ে আসতে পারে। তুমি প্রতি মুহূর্তে যদি নিজেকে উন্নত করতে চাও, একটা সময় তুমি বিরাটভাবে উন্নত হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথমেই আমি তোমাদেরকে সেই কথাটাই বলি যে চাকরি পাওয়ার বিশেষ কোন দিকগুলো আছে যেগুলো করলে তুমি পেতে পারো। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে, সেটা নিজেকে কিন্তু সেলফিশ করতে হবে আস্তে। সেলফিশ মানে বোঝো? সেলফিশ মানে কি বলো? স্বার্থপর। একজন স্যার হয়ে স্বার্থপর কথা শোনাচ্ছি, এটা খুবই বাজে লাগছে শুনতে, কিন্তু এটাই সত্যি যে সেলফিশ যদি না হতে পারো, তাহলে কিন্তু চাকরি পাওয়া অসম্ভব। জাস্ট বাড়িতে যে যত কাজ করে দোষ দেখবে তার ঘাড়েই আসে, খেয়াল করে দেখবে। তুমি মাসিমণিকে নিয়ে আসছো, পিসিমণিকে নিয়ে আসছো স্টেশন থেকে, অমুক কাজ করছো, তমুক কাজ করছো, সব কিছু করছো, অথচ তুমি তো বেশি ভুল করবে, আর ভুল করলেই কিন্তু তোমার উপরেই খাড়া নেমে আসে। ইয়েস আর নো? তো আমি তোমাদের একটা মন্ত্র শেখাচ্ছি আজকে। আমাদের আলটিমেট দরকার সব থেকে বেশিক্ষণ পারফর্ম করা। তো বেশিক্ষণ পারফর্ম বারবার যদি আমি এই কাজ করতে চলে যাই, তাহলে তো বেশিক্ষণ পারফর্ম করতে পারবো না। ইয়েস আর নো? পারবো? তাই তোমার মধ্যে ডেডিকেশন লেভেল হাই রাখতে হবে। কেন রাখতে হবে জানো? তার কারণ, তুমি যদি না পড়ো, ঠিক কোন গ্রামের বা কোন শহরের কোনো একজন মেয়ে, কোনো একজন ছেলে কিন্তু সেই সময়টা পড়ে ফেলছে। তুমি সিনেমা দেখতে গেলে, সে তো সিনেমা দেখতে যায়নি, সে হয়তো পড়ছে। তাহলে চাকরিটা কিন্তু তারই হবে, চাকরিটা তোমার হবে না, তুমি নিশ্চিত থাকো। আমার কথা বোঝা গেল? তো এইটা সব থেকে বড় ধর্ম আমাদের এই সময়ে, যে আমরা নিজেকে উন্নত করার জন্য আমাদের চাকরি পেতে গেলে আমাদের স্বার্থপর হতে হবে। কিভাবে স্যার স্বার্থপর হতে হবে? তারও একটা পথ আছে। বাড়িতে যদি কর্মক্ষম বাবা মা দাদা ভাই থাকে, তুমি কম কাজ করতে শুরু করো, সংসার ঠিক চলবেই। আমি সবার কথা বলছি না, কিছু এমন আছে তার বাবা ক্যান্সারের রোগী আছে, মায়ের শরীর ভীষণ খারাপ, বাবার একই সন্তান, তখন তার বাধ্য হয়ে কিছু কাজ করতে হয়। কিন্তু যাদের দাদা ভাই এরকম কেউ আছে, মা বাবা সক্ষম আছে, তাদের একটু কাজ কম করে পড়াশুনোতে বেশি মন দেওয়াটা খুব দরকার। কারণ আজকাল যা কম্পিটিশনের মার্কেট, এগিয়ে থাকাটাই আমাদের সব থেকে জরুরি ব্যাপার। বোঝা গেল আমার কথা? এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার বাবা মায়ের কষ্ট দেব, দাদা ভাইদের কষ্ট দেব? আমি বলছি হ্যাঁ। কেন? কারণ তুমি এমন ডেডিকেটেড হও যে চাকরি নেব, লড়াই করে চাকরি পাবো, পারফর্ম করব, করে আমি আমার বাবা মাকে সুস্থ সাবলীল বা চিকিৎসা দেবো ভালো, বা
কোথাও ঘুরতে নিয়ে যাব, তীর্থভ্রমণ করাবো, আমি তাদেরকে দেখব, দাদা ভাই থাকলে তাদেরকে আমি ব্যবসার জন্য সুযোগ করে দেবো, কারণ তোমার তখন টাকা থাকবে, বা বোন থাকলে ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করব। বুঝতে পারলে আমার আমার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছো? তখন তুমি যে অন্যায়টা করেছিলে তাদের সঙ্গে কাজ না করে, সেটা কিন্তু তুমি সুদে আসলে তাদের দিকেই তুমি দিতে পারবে। তো আমার অ্যাঙ্গেলটা তোমরা বুঝতে পেরেছো? ইয়েস আর নো বলবে শুধু। তাই এইবার তুমি যে ফাঁকিটা দিচ্ছ, এই ফাঁকিটা কিন্তু স্মার্টলি ভাবতে হবে, ফোনের পেছনে নয় কিন্তু, বা অন্য কোনো অসৎ কাজে নয়, পিওরলি পড়াশুনোতে ডেডিকেট করতে হবে। যদি এটা পারো তাহলে তুমি স্বার্থপর হলে তোমার লাভ আছে, আর যদি না পারো তোমার ওই রকম স্বার্থপর হওয়ার দরকার নেই, তার থেকে ফ্যামিলির সঙ্গে কাজ করো, ফ্যামিলির একটু উন্নত হবে। আমার অ্যাঙ্গেলটা বুঝেছো? এ কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। এইটা যদি কারোর মধ্যে চলে আসে, এই ডেডিকেশন লেভেল, ভগবান তাকে একটা ধাপ এগিয়ে নিয়ে যাবে, বলবে এর দ্বারাই হবে। কারণ এ তো ননস্টপ পড়াশুনো করছে, এর মধ্যে বিরাট চান্স রয়েছে চাকরি পাওয়ার। এই সব পথগুলো তোমাকে কিন্তু খুঁজে নিতে হবে। আর তুমি যদি এসব পথ না খুঁজতে পারো, তাহলে একটা দিন একটা সময় তুমি হেরে যাবে, আর চিরকালই ওই গাধার খাটুনি খেটে যেতে হবে, আর সবার দোষ ঘাড়ে করে নিয়ে বড় হতে হবে। এটাই তোমার জীবনের রোজ নামচা হবে ইন ফিউচারে। তার জন্য যদি যার বুদ্ধি মাথায় আছে না, সে কি করে বলো তো? সে 1-2 বছর এতটাই ডেডিকেট হয়ে যায় যে আমি চাকরি পাবো এবং পেতে আমাকে হবেই, এনি হাউ। তার জন্য যা যা দরকার তো তোমাকে আমরা প্রোভাইড করছি। সে লেখা পড়া যা দরকার সব তো আমরা প্রোভাইড করছি, তোমার তো কোনো চাপ নেই। তাই চাকরি পেয়ে এমনভাবে মানে ট্রাই করবো চাকরি আমি পেয়ে ছাড়বো। যদি চাকরি প্রথম দিকে না পাই তো অনেক লস হচ্ছে তোমার। কি লস হচ্ছে? তোমার বয়স চলে যাচ্ছে, সেটা একটা ব্যাপার। তারপরে লস হচ্ছে কি, তোমার নতুন যতদিন দেরি হবে নতুনরা মার্কেটে আসবে, নতুনরা যখন মার্কেটে আসবে তুমি তাদের সঙ্গে লড়াই করতে হবে, পুরনো তো থাকছেই। বুঝেছো ব্যাপারটা? তাই চাকরি বুদ্ধি করে খুব তাড়াতাড়ি পাওয়ার চিন্তা করতে হয়, ঠিক আছে? এই তাড়াতাড়ি চাকরি পেতে গেলে কিন্তু ওই যে বললাম, স্বার্থপর একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ। কারণ সব করে কিন্তু হবে না। যদি সম্ভব হয় নিজেকে এড়িয়ে গিয়ে স্মার্টলি ডিলস করে প্রচুর পড়াশুনো করতে যদি পারো, তাহলে আমার মনে হয় তুমি তাড়াতাড়ি সাকসেস পেতে পারো। বোঝা গেল আমার কথা? ইয়েস অর নো সবাই বুঝতে পেরেছো? তো আজ থেকে সেই লেভেলটা থাকবে তো তোমাদের মধ্যে। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউকে কিছু বললাম না।